আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। ওনার সাথে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো। তা বাংলাদেশে তো কয়েক মাস আগে শেখ হাসিনা ইলেকশন জিতলো, তারপরে এরকম একটা বিক্ষোভ কি করে তৈরি হলো? মানে বাংলাদেশ সাইলেন্ট মেজরিটি কি এখন জামাত বিএনপির সিম্প্যাথাইজার? মানে এইরকম বললে কি ভুল হবে? নমস্কার। প্রথম কথা হচ্ছে যে আমার পরিচয় দিতে একটি ভুল হলো। আমি বিজেপির প্রাক্তন নেতা, বর্তমানে আমি বিজেপির সাধারণ সদস্য নই, একজন সমর্থক মাত্র। দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে এই নির্বাচনে জিতবার কয়েক মাস পরেই হাসিনার এরকম অবস্থা হলো এবং তাকে দেশ ছেড়ে পালাতে হলো, এটার এরকম সোজাসুজি উত্তর হয় না। এটা উত্তর পেতে হলে পুরো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যেতে হবে। একটা ব্যাকগ্রাউন্ডের খুব বড় ব্যাপার হচ্ছে যে মুসলমানদের ধর্মের প্রতি যে আনুগত্য আছে, যে আঁট আছে, এই আঁটটা আমরা হিন্দুরা একদম বুঝি না। আমরা মনে করি, আমরা ধর্মকে যেরকম মনে করি যে ওখানে গিয়ে পুজোর সময় একটু হইচই করলাম, অঞ্জলি দিলাম, মিটে গেল আমাদের ধর্মচর্চা। ব্যাপারটা তা নয়। মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম জড়িয়ে আছে এবং এই ধর্মের সুরসুরি দেওয়ার জন্য, ধর্ম আরো ভালো করে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার মতন নানা প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসার কিছু বৃদ্ধি, অসাধারণ বৃদ্ধি আমরা গত 6-7 বছরে টের পেয়েছিলাম এবং এই বৃদ্ধিটা হাসিনার চেষ্টাতেই হয়েছিল। হাসিনার ধারণা ছিল যে উনি তো শেখ মুজিবের কন্যা, উনি শেখ মুজিবের লাইনে ও বাংলাদেশ চালাবেন, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তিনি মৌলবাদী ইসলামী শক্তিকেও প্রশ্রয় দেবেন যাতে করে দিকে ঠিক থাকে, এদিক ওদিক দুদিকে ঠিক থাকে। ওরকম হয় না। একটা সোজা সিদ্ধান্ত নিয়ে চলতে, একটা সোজা নীতি নিয়ে চলতে হয়। এই হাসিনার এই জিনিসটা যে করলেন উনি পুরো বাংলাদেশ জুড়ে মডেল মস্ক বানিয়ে দিলেন। তারপরে মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসার সংখ্যা অসম্ভব ভাবে বেড়ে গেল। মাদ্রাসায় যেরকম ভাবে কি যেসব ডিগ্রি ডিপ্লোমা দেয়া হয়, যেমন আলিম, ফাজিল ইত্যাদি, এই সমস্ত ডিপ্লোমা গুলো কি উনি বিএ এম এর সমকক্ষ করে দিলেন। এর ফলে মাদ্রাসা পাশ প্রচুর লোক বিশ্ববিদ্যালয় কলেজ ঢুকে গেল, শিক্ষক হয়ে ঢুকলো, ছাত্র হয়ে ঢুকলো। তারা ছাত্রদের মন র্যাডিক্যালাইজ করলো, অর্থাৎ তাদেরকে কট্টরপনার দিকে নিয়ে গেল। এটা একটা খুব বড় কারণ। এছাড়া আরো কারণ একটা, সেটা হলো যে হাসিনা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন। উনি ভেবেছিলেন যে ওকে কেউ করতে পারবে না, ওকে কেউ ওই জায়গা থেকে নড়াতে পারবে না। ব্যাপারটা ঠিক তা নয়। এই যে কোটা জিনিসটা, এই কোটার ব্যাপারটায় খুব ছিল, মানে ছাত্রদের জেনুইন, মানে একেবারে একেবারে জেনুইন ক্ষোভ ছিল কোটার ব্যাপারটা। এটা নিয়ে ওর একটু আলাপ আলোচনা করা উচিত ছিল। সেটা না করে তিনি ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে দিলেন এবং তারপরে ছাত্ররা রাস্তায় নেমে গেল এবং তারপরে আন্দোলন তো ছাত্র আন্দোলন রইল না, এটা ওই মৌলবাদীরা ছিনিয়ে নিল। বিএনপি, মাদ্রাসাওয়ালা, কাঠমোল্লা সম্প্রদায়, এরা ওই আন্দোলনটা ছিনিয়ে নিল এবং ছিনিয়ে নিয়ে ওই যে বললাম যে মুসলমানদের জীবনে ধর্ম একটা খুব বড় ভূমিকা পালন করে, সেই ভূমিকার সুযোগ নিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলল এবং শেষ পর্যন্ত যেটা হলো, এগুলো সব এছাড়া ভারত বিরোধিতা আছে, অন্য নানা রকম আছে। এগুলোর ফলে যে মানসিকতা তৈরি হয়েছিল, লোককে খেপিয়ে তুললো, এটা হচ্ছে তারই ফলশ্রুতি। একটা ছোট ব্যাপার নয়, তিনটে বড় ব্যাপার আছে যার ফলে হাসিনার এইভাবে পতন হলো। এর আগে তো অনেকবার মিলিটারি শাসন বাংলাদেশে এসেছে 75-এর পর থেকে। সেই সময় বাংলাদেশের কি কি হতো? জামাতের বৃদ্ধি তো হতো, তাছাড়া 75-এর আগেও হয়েছিল। 75-এর আগে পূর্ব পাকিস্তান আমলে 58 সালে আইয়ুব খান
আহ, এই মিলিটারি শাসন কায়েম করেছিলেন, তারপরে ইয়াহিয়া খান কায়েম করেছিলেন। ইয়াহিয়া খানের মিলিটারি শাসন চলাকালীনই বাংলাদেশের মুক্তি ঘটে। তারপরে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই অল্প কিছুদিন পরে প্রথমে সেই আহ, লোকটার নাম কি? জিয়াউর রহমান। না, জিয়াউর রহমান তো পরে এলো। প্রথমে যে লোকটা খন্দকার মোস্তাক আহমেদ বলে একজন প্রধানমন্ত্রী হলো, তারপর সেই খন্দকার মোস্তাক আহমেদকে সরিয়ে জিয়াউর রহমান এলো। জিয়াউর রহমানের বাংলাদেশের চেহারাটাকে বদলে দিতে উদ্যোগী হলো এবং তার মধ্যে বেশ খানিকটা ইসলামী ব্যাপার ঢুকিয়ে দিল। বললো যে আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি ইত্যাদি বলে টলে একটা অন্য মানসিকতা তৈরি করে দিল লোকের মধ্যে। সেই জিয়াউর রহমান কিছুদিন বাদে খুন হয়ে গেল, যেরকম বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু এইটা চলতে লাগলো। তারপরে এরশাদ এলো। এরশাদ এসে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে কায়েম করলো। তারপরে কিছু হিন্দু খুনটুন হলো। এই সমস্ত হয়ে বাংলাদেশে এইভাবেই চলছে। বাংলাদেশে যে খুব মানে নির্বাচনের পরে নির্বাচন, নির্বাচনের পরে নির্বাচন, সরকার থাকছে বা সরকার বদল হচ্ছে, আমরা ভারতে যেরকম দেখে অভ্যস্ত সেরকম বাংলাদেশে হয়নি, এবং আজকে সেটাই দেখছি আমরা। এরশাদের সময় তখন তো প্রচুর ভারত বিরোধী মানে অ্যাক্টিভিটিস হতো বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে। হতো তো, হতো। সেইগুলো সেইগুলো কি আবার মনে হচ্ছে হবে এখন হাসিনা যখন? এরশাদের সময় খুব মারাত্মক হতো হতো তো এরশাদ জিনিসটাকে খুব উঁচু পর্দায় তুলতে পারেনি বা তুলতে চাইনি, বা যাই হোক না কেন, এরশাদ নিজের ক্ষমতা অটুট রাখবার জন্য যেটুকু দরকার সেটুকু করে গেছে। এরশাদের কোনো বিষয়ে বিশ্বাস ছিল বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে এরশাদের সাথে কথা বলেছি। বস্তুত এরশাদই আমার সঙ্গে একবার দেখা করতে এসেছিলেন, তখন কোনো পদে ছিল না, কিন্তু আমার সাথে, আমি একটা বেসরকারি কাজে গেছিলাম, সেখানে হোটেলে দেখা করতে এসেছিল, এবং সেখানে যা কথাবার্তা হয়েছিল তার থেকে আমার এই কথাটা মনে হয়েছিল। একদিনই কথাবার্তা হয়েছিল। তো সে সময় খুব মারাত্মক কিছু হয়নি, হয়েছিল 92 সালে অযোধ্যার বিতর্কিত সৌধ ভাঙার পরে হইচই হয়েছিল। তার আগে যখন 88 সালে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করলো তখন হয়েছিল। তার চেয়ে খুব বেশি কিছু হয়নি। এখন বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আর সেখানে অনেক ওখানকার সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, সেইটা নিয়ে ভারত সরকারের কি করা উচিত? এবং ভারত সরকারের খুব বাংলাদেশকে একেবারে খুব জোরালো ভাষায় বলা উচিত যে এটা চলবে না। এর মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন অনেকে তুলে দেবে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্ন তুললে চলবে না, কারণ বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয় তাহলে তারা ভারতে চলে আসবে, তার আঁচ ভারতে পড়বে। অতএব ভারতের এই বিষয়ে একটা বক্তব্য থাকতে বাধ্য। অতএব ভারতের খুব জোরালো ভাবে বলা উচিত। এবং আমাদের সামনে তো উদাহরণ আছে, এই ধরনের জিনিস হয়েছিল ইউক্রাইনে রাশিয়ানদের ওপর, ক্রাইমিয়ার রাশিয়ানদের ওপর। এই ধরনের জিনিস হয়েছে গাজায়, সেখানে ইসরায়েল কি করেছে, সেখানে রাশিয়া কি করেছে, এই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে আছে। এই মতন ভারতের মানে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ভারতের এইরকম ব্যবস্থা নেওয়া উচিত। এই যে হাসিনার যে পতন হলো, এর পেছনে আমেরিকার কি কিছু বা চীনের কি কোনো হাত রয়েছে, বিদেশি কোনো? বলা হয়ে থাকে আমেরিকার হাত রয়েছে, চীনের হাত রয়েছে, পাকিস্তানের হাত রয়েছে। হওয়া সম্ভব, কিন্তু কোনো প্রমাণ নেই এবং কোনো এই বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। মানে এটা গ্রাউন্ড লেভেল থেকে নিজের থেকেই হয়েছে, একটা স্পন্টেনিয়াস সাধারণ? তাও বলা যাবে না। এগুলো অন্য যেগুলো বলা হলো সেগুলো যে নেই তা নয়, সেগুলো হতে পারে, সেগুলো সম্ভব, কিন্তু হয়েছে কিনা এবং তার সপক্ষে কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে এগাচ্ছে আপনার মতে? ভালো দিকে এগোচ্ছে না। বাংলাদেশ মৌলবাদের দিকে যাচ্ছে, মাঝে মাঝে মৌলবাদের দিকে যায়, একটু পিছু হটে, আবার মৌলবাদের দিকে যায়, এবং প্রত্যেকবারই ওইরকম যখন হয় তখন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেশিরভাগই হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান আর কজন আছে, তাদের উপর কোপ পড়ে, এবং ফলে এদের সংখ্যা কমতে থাকে, এরা ভারতে চলে আসে,
এরকম আমরা দেখেছি বাংলাদেশে, যেখানে 29% হিন্দু ছিল 1941 সালের লোক গণনা অনুযায়ী, সেটা কমতে কমতে এখন দেশে দাঁড়িয়েছে 8%। এখানকার যারা বামপন্থী সেকুলার বুদ্ধিজীবী যারা বাংলাদেশে প্রায় যায়, গিয়ে বলে বাংলাদেশ তো সবই ঠিক আছে, বাংলাদেশে কোনো বাংলাদেশের কোনো খারাপ কিছু তারা দেখতে পারে না, তারা এখন তো সব মানে চুপ করে রয়েছে। এখন মনে হয় কালচারাল এক্সচেঞ্জ গুলো আর হবে? সেই বামপন্থীদের আমি একটা ব্যাপার বুঝি না। বামপন্থীরা সব সময় মুসলমানদের দোষ ঢাকতে উদ্গ্রীব। বামপন্থীরা সবসময় মুসলমান ভোট ব্যাংকের লোভ করে। আজকে যিনি সদ্য প্রয়াত সেই বুদ্ধদেব ভট্টাচার্য 2002 সালে বলেছিলেন যে এই সীমান্তবর্তী মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার হচ্ছে। জ্যোতি বসুরা সেই বক্তব্যটা তাকে ফিরিয়ে নিতে বাধ্য করেন, উইথড্র করতে বাধ্য করেন। বামপন্থীরা তখন একে ভোট দিত, কিন্তু এই মুসলমানরা তখন বামপন্থীদের ভোট দিত। কিন্তু তারপরে যখন এরা হেরে গেল, তখন দেখা গেল যে পুরো মুসলমান সমর্থনটা তৃণমূলের দিকে চলে গিয়েছে, এবং তৃণমূল তেড়ে ফুড়ে ওদের তোষণ করতে আরম্ভ করলো, যত রকম সুবিধে দেওয়া যায় সমস্ত দিয়ে গেল আর কি। কিন্তু বামপন্থীদের যেটা আশ্চর্য সেটা হলো যে মুসলমানরা কোথাও ক্ষমতায় আসার পরে বামপন্থীদের একেবারে শেষ রাখে না, মেরে কচুকাটা করে দেয়। পাকিস্তান যখন হয়েছিল, পূর্ব পাকিস্তান 1947 সালে, তখন বামপন্থীরা ভেবেছিল এখানে আমাদের খুব রমরমা হবে বলে এরকম কয়েকজন সাজ্জাদ জাহির, যতদূর মনে পড়ে সাজ্জাদ জাহির, কৃষ্ণ বিনোদ রায়, তারপর মনসুর হবিবুল্লাহ, এরকম কয়েকজনকে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিল, তাদের জেলে ভরে দিল। তাদের 3-4 বছর জেলে থাকতে হয়েছিল, সেই জেল থেকে বেরিয়ে এসেছে। এখন বাংলাদেশে বামপন্থার কোনো অস্তিত্ব নেই বলা যায়। একটি দুটি হয়তো পার্টি আছে, ওদের সংসদ সদস্য আছে, কিন্তু তা সত্ত্বেও বামপন্থীরা একেবারে গলা খুলে মুসলমানের গুণগান করে যায়, তাদের দোষ ঢাকবার চেষ্টা করে। আবার এই জিনিস হবে যখন সেখানে বামপন্থীরা ঢুকতে চেষ্টা করবে, বামপন্থীদের জেলে ভরে দেবে, বামপন্থীদের উপর অত্যাচার করবে, কিন্তু বামপন্থীরা এই গান গাওয়া চালিয়ে যাবে। এরা কি নিজের ভালো বোঝে না? আমি বুঝে পাই না।